রেখাকে ছেদ করেছে, কাজে আমরা বলতে পারি এমসি সমান এমআর। এখন হচ্ছে দ্বিতীয় শর্ত অর্থাৎ পর্যাপ্ত শর্ত, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল হবে, অর্থাৎ সেটা কখন হবে, যখন এমসি কার্ভটা এমআর কার্ভকে নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করবে। আমরা ই বিন্দুতে কি দেখতে পাচ্ছি, ই বিন্দুতে দেখতে পাচ্ছি এমসি কার্ভটা এমআর কার্ভকে নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করেছে। কাজেই আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী বলতে পারি যে ই বিন্দুতে একচেটিয়া কার্ভারির ভারসাম্য অর্জিত হয়েছে। এখন ভারসাম্য অর্জন মানে যে সে তার কি মুনাফাটা অর্জিত হয়েছে, অর্থাৎ কোনো ফার্ম বা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চ করা। তো ফার্মের ভারসাম্য বলতে উৎপাদনের এমন একটি কাম্য অবস্থাকে বোঝায় যেখানে পৌঁছার পরে কোনো অবস্থাতেই ফার্মের আর সরে যাবার কোনো প্রবণতা থাকে না। তো এই ক্ষেত্রে আমরা এখন সরি আমরা বলছি যে ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ ই বিন্দুতে আমাদের যে প্রয়োজনীয় শর্ত এমসি সমান এমআর সেটা পালিত হয়েছে, এবং পর্যাপ্ত শর্ত এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল সেটা কিন্তু পালিত হয়েছে। তো আমরা যখন ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে ওই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কিউ। আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা উৎপাদনের পরিমাণটা পরিমাপ করছি, এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে আয় এবং ব্যয় অর্থাৎ ওয়াই অক্ষে আয় এবং ব্যয়টা পরিমাপ করছি। তো ভারসাম্য উৎপাদনের পরিমাণ এই ক্ষেত্রে যখন ই বিন্দুতে একচেটিয়া কার্বনী ভারসাম্য অর্জন করছে অর্থাৎ ভারসাম্যের শর্তগুলো যখন পালিত হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কিউ এবং ভারসাম্য দাম হচ্ছে ওপি। তো ভারসাম্যের এই লেভেলে এসি রেখা এবং এআর রেখা পরস্পর এফ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে দেখো যে যেহেতু এফ বিন্দুতে এসি রেখা এবং এই যে এসি রেখা হচ্ছে এটা, এআর রেখা হচ্ছে এটা, এফ বিন্দুতে স্পর্শ করেছে, কাজেই আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে অ্যাভারেজ কস্ট সমান অ্যাভারেজ রেভিনিউ, অর্থাৎ গড় ব্যয় এবং গড় আয় সমান, অর্থাৎ এসি সমান এআর। এখন আমরা কিন্তু বলেছি যে যখন একচেটিয়া কারবারির গড় আয় এবং গড় ব্যয় পরস্পর সমান হবে ওই ক্ষেত্রে সে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। কাজেই যেহেতু এর বিন্দুতে এ আর এবং এসি রেখা পরস্পর পরস্পরের সাথে স্পর্শক হয়েছে, কাজে এক্ষেত্রে আমরা বলতে পারি এসি সমান এ আর। ফলে এই ক্ষেত্রে একচেটিয়া কারবারি স্বাভাবিক মুনাফা অর্জন করবে। এখন চিত্র থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের মুনাফার পরিমাণ কত সেটা আমাদেরকে জানতে হলে আমাদের টোটাল রেভিনিউ কত এবং টোটাল কস্ট কত সেটা কিন্তু বের করতে হবে, কারণ আমরা ফর্মুলা অনুযায়ী জানি কি যে মুনাফা সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, অর্থাৎ মুনাফা সমান আমরা লিখতে পারি টিআর মাইনাস হচ্ছে টিসি। টিআর মানে টোটাল রেভিনিউ বা মোট আয় বিয়োগ টোটাল কস্ট বা হচ্ছে মোট ব্যয়। এখন আমরা দেখি চিত্র থেকে আমাদের মোট আয় কত এবং মোট ব্যয় কত। আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি, আমাদের মোট আয় কত, ও কিউ এফ পি, এটা হচ্ছে আমাদের মোট আয়। এবং এসি রেখা যেহেতু এই বিন্দুর সাথে স্পর্শক হয়েছে, কাজেই এখান থেকে কিন্তু আমরা মোট ব্যয় বের করতে পারি। আমাদের মোট ব্যয়ের পরিমাণ কত, ও কিউ এফ পি। তাহলে ও কিউ এফ পি মোট আয়, ও কিউ এফ পি মোট ব্যয়। তাহলে মোট আয় থেকে মোট ব্যয় যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের মুনাফার পরিমাণ দাঁড়াবে হচ্ছে শূন্য। অর্থাৎ যখন একচেটিয়া কারবারি ভারসাম্য অবস্থায় শূন্য পরিমাণ মুনাফা অর্জন করবে সেই অবস্থাকে আমরা বলতে পারি স্বাভাবিক মুনাফা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু স্বাভাবিক ভারসাম্য অবস্থায় একচেটিয়া কারবারি কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে আমরা কিন্তু সেটা প্রথম চিত্রের মাধ্যমে দেখলাম। এরপরে আসো অস্বাভাবিক মুনাফা। আহ অস্বাভাবিক মুনাফা বা হচ্ছে সুপার নর্মাল প্রফিট। তো এখানে আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি, আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিসে আয় এবং ব্যয় পরিমাপ করা হয়েছে এবং হরাইজন্টাল অ্যাক্সিসে উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। এখানে এখানে এসি রেখা হচ্ছে এটা বা গড় ব্যয় রেখা হচ্ছে এটা, তারপরে এটা হচ্ছে এমসি রেখা বা প্রান্তিক ব্যয় রেখা, আর এটা হচ্ছে এআর রেখা বা গড় আয় রেখা,
আর এটা হচ্ছে এম আর রেখা বা হচ্ছে প্রান্তিক আয় রেখা। এখন চিত্র অনুযায়ী কি দেখা যাচ্ছে, আমরা ভারসাম্য অর্জনের জন্য যে দুটো কন্ডিশন জানি, অর্থাৎ এমসি সমান এম আর এবং এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দ্যান এম আর রেখার ঢাল, এই আমাদের দ্বিতীয় চিত্রে পালিত হয়েছে কিনা আমরা সেই বিষয়টা এখন এক্সামিন করব। আমাদের দ্বিতীয় চিত্রে কি দেখাচ্ছে, আমাদের দ্বিতীয় চিত্রে দেখাচ্ছে যে এইটা হচ্ছে এম আর কার্ভ, এটা হচ্ছে এমসি কার্ভ। এই ই বিন্দুতে এমসি এবং এম আর কার্ভটা পরস্পর পরস্পরকে ছেদ করেছে, অর্থাৎ ই বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। কাজে ভারসাম্য অর্জনের জন্য আমাদের প্রথম যে শর্ত এমসি সমান এম আর সেটা পালিত হয়েছে। এখন দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দ্যান এম আর রেখার ঢাল। সেটা কখন হবে, যখন এমসি কার্ভটা এম আর কার্ভকে নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করবে। এখন ই বিন্দুতে এই এমসি কার্ভটা এমআর কার্ভকে নিচের দিক থেকে উপরে ছেদ করেছে, কাজেই ই বিন্দু হচ্ছে এখানে ভারসাম্য বিন্দু। কাজে ভারসাম্য অর্জনের জন্য যে আমাদের দুটো শর্ত, এমসি সমান এমআর এবং এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল, সেই দুটো শর্তই কিন্তু এখানে পালিত হয়েছে। এখন দেখো যে ই বিন্দু অনুসারে ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত, ও কিউ, এবং ভারসাম্য দাম কত, ভারসাম্য দাম হচ্ছে ওপি। তো ভারসাম্যের এই স্তরে গড় আয় কত, গড় আয় হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ সমান হচ্ছে কিউ জি পরিমাণ। কিউ জি পরিমাণ হচ্ছে আমার অ্যাভারেজ রেভিনিউ। কাজে এখান থেকে আমরা কিন্তু টোটাল রেভিনিউ বের করতে পারি, যে টোটাল রেভিনিউ কত, ও কিউ জিপি, এই অংশটা হচ্ছে টোটাল রেভিনিউ। এই যে এদিক দিয়ে অ্যাভারেজ রেভিনিউ কার্ভটা অতিক্রম করেছে, কাজে আমাদের টোটাল রেভিনিউ কত, ও কিউ জিপি পরিমাণ। এখন আমরা দেখবো যে আমাদের টোটাল কস্ট কত। টোটাল কস্ট হচ্ছে ও কিউ এন এম পরিমাণ হচ্ছে টোটাল কস্ট। আমাদের অ্যাভারেজ কস্ট কার্ভটা এদিক দিয়ে অতিক্রম করেছে, এই বিন্দু দিয়ে অতিক্রম করেছে, কাজে আমার টোটাল কস্ট কত, ও কিউ এন এম। তাহলে আমার টোটাল আয় বা মোট আয় কত, মোট আয় হচ্ছে ও কিউ জিপি পরিমাণ এবং মোট ব্যয় হচ্ছে ও কিউ এন এম পরিমাণ। এখন মোট আয় থেকে মোট ব্যয় যদি বাদ দিই, তাহলে আমাদের এই যে দাগ দাগ দেওয়া অংশটা, আয়তক্ষেত্রটা, এটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমার হচ্ছে মোট আয় বেশি এবং মোট ব্যয় কম, এই যে গ্যাপটা, এটাই হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা বা হচ্ছে সুপার নরমাল প্রফিট। এই গেল হচ্ছে আমাদের দ্বিতীয় চিত্র, যেখানে আমরা সুপার নরমাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফা আহ, জনিত অবস্থা দেখালাম। এরপরে আসো যে ভারসাম্য অবস্থায় কিভাবে একচেটিয়া কারবারি ক্ষতি বা লোকসানের সম্মুখীন হতে পারে। তো এক্ষেত্রেও আমাদের ভারসাম্য অর্জনের জন্য যে দুটো কন্ডিশন, প্রয়োজনীয় শর্ত এমসি সমান এমআর এবং পর্যাপ্ত শর্ত এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল, এটা পালিত হয়েছে কিনা সেটা আমরা এক্সামিন করব। তো এই ক্ষেত্রেও, এই চিত্রের ক্ষেত্রেও, অর্থাৎ তৃতীয় চিত্রের ক্ষেত্রেও আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিসে আয় এবং ব্যয়ের পরিমাণটা পরিমাপ করা হয়েছে এবং হরাইজন্টাল অ্যাক্সিসে আমাদের উৎপাদনের পরিমাণটা পরিমাপ করা হয়েছে। এখানে ই বিন্দুতে কি দেখতে পাচ্ছি, ই বিন্দুতে এই যে এটা হচ্ছে এ আর রেখা, এটা হচ্ছে এম আর রেখা, এটা হচ্ছে এমসি রেখা, এটা হচ্ছে এসি রেখা। এখন ই বিন্দুতে কি দেখা যাচ্ছে, ই বিন্দুতে এমসি কার্ভ এবং এম আর কার্ভটা পরস্পর পরস্পরকে ছেদ করেছে, অর্থাৎ ই বিন্দুতে এমসি সমান এম আর ভারসাম্য অর্জনের জন্য যে প্রথম শর্ত অর্থাৎ প্রয়োজনীয় শর্ত, যেটা হচ্ছে এমসি সমান এম আর, সেটা পালিত হয়েছে। এরপরে এই এমসি কার্ভটা এই ই বিন্দু দিয়ে নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করেছে এম আর রেখাকে। কাজেই এখানে আমরা বলতে পারি যে ভারসাম্য অর্জনের জন্য যে দ্বিতীয় শর্ত, অর্থাৎ যেটা পর্যাপ্ত শর্ত, যেখানে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দ্যান এম আর রেখার ঢাল হবে, সেটা কিন্তু পালিত হয়েছে। কাজে ই বিন্দুতে ভারসাম্য অর্জনের জন্য যে দুটো কন্ডিশন, দুটো কিন্তু পালিত হলো। এখন আমরা দেখবো যে এখানে মুনাফার সিচুয়েশনটা কিরকম। আমরা মুনাফা কি জানি, মুনাফা হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে মুনাফা। এখন আমরা এই চিত্রে দেখবো যে আমাদের মোট আয় কত এবং মোট ব্যয় কত। সেটা হচ্ছে এসি রেখা এবং এআর রেখার অবস্থানটা কোথায়, সেটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার মোট আয় কত, মোট ব্যয় কত। তো এই ক্ষেত্রে এই তৃতীয় চিত্রে আমাদের মোট আয় কত, ও কিউ এফ সি পরিমাণ হচ্ছে মোট আয়। মোট ব্যয় কত, মোট ব্যয় হচ্ছে ও কিউ এম এন পরিমাণ হচ্ছে মোট ব্যয়।
এখন মোট আয়টা এখানে বেশি নাকি মোট ব্যয়টা বেশি? এখানে অবশ্যই মোট ব্যয়টা বেশি। তাহলে মোট আয় থেকে মোট ব্যয় যদি আমরা বাদ দেই, তাহলে কিন্তু আমাদের প্রফিটটা এখানে কি নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ ফার্ম বা একচেটিয়া কারবারি ক্ষতি বা লোকসানের সম্মুখীন হবে। তো এভাবেই আমরা স্বল্পকালীন অবস্থায় একচেটিয়া কারবারি যে তিনটি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভারসাম্যে পৌঁছে, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। ঠিক আছে? তো তোমাদের প্রশ্নটা এভাবে আসতে পারে যে একচেটিয়া বাজারে আহ, বা একচেটিয়া বাজারের বাজার কাকে বলে, বা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য লিখুন, এবং তার সাথে হচ্ছে যে একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ তো? ইয়েস ম্যাম। শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এবার যে জিনিসটা আচ্ছা, পড়াবো। এক্ষেত্রে তিনটারই বর্ণনা দিতে হবে তাই না? বলো, কি বুঝি নাই। মানে যখন আমরা অ্যান্সার করব তখন এই তিনটা ফর্মেরই বর্ণনা দিতে হবে চিত্র সহ, হ্যাঁ, তাই তো? অবশ্যই অবশ্যই তিনটারই বর্ণনা দিতে হবে। আচ্ছা আচ্ছা, ম্যাডাম। এরপরে আমরা একচেটিয়া কারবারের যে মৃতভার ক্ষতি, বা যেটাকে বলা হচ্ছে ডেড উইথ লস আন্ডার মনোপলি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা সবাই খুবই মন দিয়ে পড়বা। যে যদি এরকম করে আসে যে একচেটিয়া কারবারে মৃতভার ক্ষতি বা ডেড উইথ লস বর্ণনা করো, তখন কিন্তু এভাবে করে চিত্র এঁকে পুরো জিনিসটা তোমাদের বর্ণনা করতে হবে। তো এখন মৃতভার ক্ষতি বা ডেড ওয়েট লসটা কি? যে পূর্ণ প্রতিযোগিতার তুলনায় তো মৃতভার ক্ষতি বুঝতে হলে আমরা এর আগে যে ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত দুটো ধারণা জেনেছিলাম, সেটার কনসেপ্টটা কিন্তু এখানে লাগবে। যে উৎপাদকের উদ্বৃত্তটা কি, যে বা আগে ভোক্তার উদ্বৃত্তটা দিয়ে শুরু করি। যে ভোক্তার উদ্বৃত্তটা কি, যে একজন ভোক্তা কোনো দ্রব্যের জন্য যে দাম প্রদান করতে ইচ্ছুক থাকে এবং বাজার থেকে যে দামে সে দ্রব্যটি ক্রয় করে, এই দুয়ের মধ্যে যে পার্থক্য, তাকে বলা হয় ভোক্তার উদ্বৃত্ত। অর্থাৎ একটা দ্রব্যের জন্য একজন ভোক্তা যদি বেশি দাম দিয়ে কোনো দ্রব্য কিনতে ইচ্ছুক থাকে এবং সে বাজার থেকে যদি কম দামে দ্রব্যটি ক্রয় করে, তাহলে কিন্তু ভোক্তার এখানে উদ্বৃত্ত ঘটে। অর্থাৎ সে চেয়েছিল একটা দাম, কিন্তু বাজার থেকে তার তুলনায় কম দামে কিনলো, সেটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। আর উৎপাদকের উদ্বৃত্ত কি, যে একটা দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে আয় পায় এবং ওই দ্রব্যটা উৎপাদন করতে গিয়ে তার যে ব্যয় হয়, এই দুয়ের পার্থক্য থেকেই ঘটে হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। তো একচেটিয়া কারবারে এই আমাদের ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্তের কতটুকু ক্ষতি হচ্ছে, সেটা থেকেই কিন্তু এই মৃতভার ক্ষতিটা বের করা যায়। তো পূর্ণ প্রতিযোগিতার তুলনায় একচেটিয়া কারবারে কি হয়? একচেটিয়া কারবারে উৎপাদন ক্ষেত্রে সম্পদের অপচয় ঘটে এবং এর ফলে সমাজের যে মোট কল্যাণ, সেটা কিন্তু কমে যায়। তো একচেটিয়া আধিপত্যের কারণে সৃষ্ট সামাজিক কল্যাণের এরকম যে ক্ষতি হয় বা হ্রাস ঘটে, সেটাকে বলা হয় একচেটিয়া কারবারে মৃতভার ক্ষতি। ঠিক আছে, আমরা কি বলছি? যে পূর্ণ প্রতিযোগিতার তুলনায় একচেটিয়া কারবারে ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে সম্পদের অপচয় ঘটে এবং এর ফলে সমাজের মোট কল্যাণ কিন্তু কমে যায়। তো একচেটিয়া আধিপত্যের কারণে সৃষ্ট সামাজিক কল্যাণের এরূপ যে হ্রাস হয়, সেটাকে বলা হয় একচেটিয়া কারবারে মৃতভার ক্ষতি। তো যে পরিমাণ উৎপাদন করলে সমাজের প্রান্তিক উপযোগ এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয় সামাজিক দিক থেকে, তাই হলো কাম্য উৎপাদন বা হচ্ছে দক্ষ উৎপাদন। সুতরাং সমাজের প্রান্তিক উপযোগ ও প্রান্তিক খরচের সমতার বিন্দুতে উৎপাদনের পরিমাণ নির্ধারিত হওয়া উৎপাদন ক্ষেত্রে দক্ষতার একটি অপরিহার্য শর্ত। তো আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব যে একচেটিয়া কারবারে কিভাবে মৃতভার ক্ষতি বা ডেড ওয়েট লস হয়। এখন এখানে খেয়াল করো যে চিত্র অনুযায়ী আমরা এখানে একটা বিষয় দেখবো, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য দেখবো, আর একটা হচ্ছে একচেটিয়া কারবারের ভারসাম্য দেখবো।
তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এখানে আগে চিত্রটা দেখো যে আমাদের এআর কার্ভ হচ্ছে এটা। এআর কার্ভ মানে এটাকে আমরা চাহিদা রেখাও বলতে পারি। তারপরে এটা হচ্ছে এমআর কার্ভ, আর এটা হচ্ছে এমসি কার্ভ, যেটাকে আমরা যোগান রেখাও বলতে পারি। আমরা কি জানি যে চাহিদা যোগানের মাধ্যমে, চাহিদা যোগানের কি ইন্টারাকশনের মাধ্যমে ভারসাম্য দাম এবং হচ্ছে পরিমাণটা নির্ধারিত হয়। এখন এখানে দেখো যে চিত্রে কি দেখা যাচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতায় বি বিন্দুতে চাহিদা এবং যোগান রেখা পরস্পর ছেদ করেছে। সুতরাং পূর্ণ প্রতিযোগিতায় এই যে বি বিন্দু, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এখানে কিন্তু এ আর রেখাটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে চাহিদা রেখা, আর এমসি রেখাটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে যোগান রেখা। চাহিদা এবং যোগান যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু হয়। তো এখানে চাহিদা এবং যোগান রেখা বি বিন্দুতে ছেদ করেছে, কাজে বি বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে ও এন। এখন চিত্রে কি দেখা যাচ্ছে যে চাহিদা রেখা হচ্ছে এ আর সমান ডি, যেটা হচ্ছে সমাজের প্রান্তিক আয়, এবং যোগান রেখা এমসি সমান এস সমাজের প্রান্তিক ব্যয় নির্দেশ করছে। তো এখানে দেখো যে বি বিন্দুতে সমাজের প্রান্তিক উপযোগ এবং প্রান্তিক খরচ সমান হয় পূর্ণ প্রতিযোগিতার বাজারে উৎপাদনের দক্ষতার যে শর্ত সেটা কিন্তু পূরণ হয়েছে। তারপরে আবার কি দেখা যাচ্ছে চিত্রে, আরো কি দেখা যাচ্ছে যে এমসি রেখা এবং এমআর রেখা ই বিন্দুতে ছেদ করে নিচের দিক থেকে উপরে উঠেছে। এই ই বিন্দুতে যেহেতু এমসি রেখা এবং এমআর রেখা ছেদ করেছে এবং এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে, কাজেই ই বিন্দু হচ্ছে একচেটিয়া কারবারে ভারসাম্য বিন্দু। তো আমাদের বি বিন্দুতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য অর্জিত হয়েছে। তারপরে যখন আবার একচেটিয়া কারবারের ভারসাম্য কিভাবে অর্জিত হলো, যে ই বিন্দুতে একচেটিয়া কারবারের ভারসাম্য অর্জিত হয়েছে কারণ ই বিন্দুতে এমসি সমান এমআর এবং এমসি রেখাটা এমআর রেখাকে নিচের দিক থেকে উপরে ছেদ করেছে, কাজে ই বিন্দু হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু। তো আমরা পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ কত দেখেছি? উৎপাদনের পরিমাণ দেখেছি ও এন। কিন্তু যখন একচেটিয়া কারবারের ক্ষেত্রে আমরা কি দেখছি যে একচেটিয়া কারবারের ক্ষেত্রে উৎপাদিত দ্রব্যের পরিমাণ হচ্ছে ওএম এবং দাম এক্ষেত্রে কি ওপিওন। পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা দাম দেখেছিলাম ওপি, উৎপাদনের পরিমাণ দেখেছিলাম ওএম। আর একচেটিয়া কারবারের ক্ষেত্রে কি হচ্ছে, উৎপাদনের পরিমাণটা কমে হয়ে যাচ্ছে ওএম এবং দামটা বেড়ে হয়ে যাচ্ছে হচ্ছে ও পি ওয়ান। ঠিক আছে? তো পূর্ণ প্রতিযোগিতার ভারসাম্য হয়েছিল হচ্ছে বি বিন্দুতে, সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণ ছিল ও এন এবং দাম ছিল ওপি। ঠিক আছে? তো পূর্ণ প্রতিযোগিতায় উৎপাদনের পরিমাণ ও এন সেটা কিন্তু বেশি ছিল, কিন্তু দাম ছিল কম। আবার একচেটিয়া কারবারের ক্ষেত্রে কি হচ্ছে, উৎপাদনের পরিমাণটা কম কিন্তু হচ্ছে দাম ছিল বেশি। কাজেই উৎপাদনের আমরা যদি বলি যে অর্থনৈতিক দক্ষতার ক্ষেত্রে, সেটা কিন্তু একচেটিয়া কারবারে কিন্তু পালিত হচ্ছে না। তো আমরা এখন দেখবো এখান থেকে যে মৃতভার ক্ষতিটা কিভাবে বের করা যায়। তো পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে পি বিন্দুতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা পি বিন্দুতে দেখতে পাচ্ছি যে ভোক্তার উদ্বৃত্ত হলো পিবি ডি ওয়ান, যে ভোক্তা এই পরিমাণে দাম দিতে ইচ্ছুক ছিল, হুম, কিন্তু সে প্রকৃতপক্ষে দাম প্রদান করছে এই পরিমাণ। তাহলে এই যে ট্রাইঙ্গেলটা পিবিডি ওয়ান পরিমাণ, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভোক্তার উদ্বৃত্ত। এখন দেখো যে একচেটিয়া কারবারে যখন দামটা বেড়ে পি ওয়ান হয়, ওই ক্ষেত্রে ভোক্তার উদ্বৃত্ত কোথায় গিয়ে দাঁড়ায়? ভোক্তার উদ্বৃত্ত দাঁড়ায় পি ওয়ান এ ডি ওয়ান পরিমাণে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ট্রায়াঙ্গেলটা ছোট হয়ে গিয়েছে, অর্থাৎ ভোক্তার উদ্বৃত্ত এখানে কমে গিয়েছে। আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভোক্তার উদ্বৃত্ত ছিল পিবি ডি ওয়ান পরিমাণ, কিন্তু যখন একচেটিয়া কারবারে ভোক্তার উদ্বৃত্ত আমরা পরিমাপ করছি, তখন কি দেখছি সেটার পরিমাণ দাঁড়াচ্ছে হচ্ছে পি ওয়ান এ ডি ওয়ান পরিমাণে। তাহলে কি দাঁড়ায়
যে একচেটিয়া কারবারে ভোক্তার উদ্বৃত্তটা কমে যায়, যার পরিমাণ দাঁড়ায় পিবি এ পি1 পরিমাণ। পিবি এ পি1 পরিমাণ কিন্তু ভোক্তার উদ্বৃত্তের হ্রাস ঘটে যখন একচেটিয়া কারবারে চলে আসে। একটু খেয়াল করো যে আমরা ভোক্তার উদ্বৃত্তটা কিভাবে বের করতে পারি। ভোক্তা যে দামে কোনো দ্রব্য কিনতে ইচ্ছুক থাকে এবং প্রকৃতপক্ষে যে দামে ক্রয় করে, এই যে এই দামে হচ্ছে ভোক্তা ক্রয় করছে এবং এই দামে সে কি প্রদান করতে রাজি থাকে, তাহলে ভোক্তার উদ্বৃত্তের পরিমাণ পূর্ণ প্রতিযোগিতা কত হয়? পিবি ডি1 পরিমাণ। কিন্তু একচেটিয়া কারবারির ক্ষেত্রে এই ভোক্তার উদ্বৃত্ত কতটুকু হয়? আমরা একচেটিয়া কারবারির ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভোক্তার উদ্বৃত্তের পরিমাণ হচ্ছে P1 এ D1 পরিমাণ, অর্থাৎ ট্রায়াঙ্গেলটা ছোট হয়ে গিয়েছে। তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভোক্তার উদ্বৃত্ত এবং এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একচেটিয়া বাজারে ভোক্তার উদ্বৃত্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তার উদ্বৃত্ত এখানে কমে গিয়েছে এবং কতটুকু পরিমাণ কমে গিয়েছে, যেটার পরিমাণ হচ্ছে পিবি এ P1 পরিমাণ। এইটুকু এইটুকু জায়গা হচ্ছে কমে গিয়েছে। তো এই হ্রাসকৃত ভোক্তার উদ্বৃত্তের মধ্যে পিসি এ P1 পরিমাণ উদ্বৃত্ত মুনাফা হিসাবে একচেটিয়া কারবারির কাছে কিন্তু হস্তান্তরিত হয়। অবশ্য ভোক্তার উদ্বৃত্তের যে পিসি এ P1 এই অংশটুকু ভোক্তার নিকট থেকে একচেটিয়া কারবারের নিকট হস্তান্তরিত হইলেও সেটা কিন্তু সমাজের ভিতরেই থেকে যায়। কিন্তু ভোক্তার উদ্বৃত্তের যে অবশিষ্ট অংশটুকু, যেটা হচ্ছে ABC পরিমাণ, সেটা কিন্তু কেউই পায় না। যে একচেটিয়া কারবারে ভোক্তার উদ্বৃত্তের যে ABC অংশ, সেটা উৎপাদন হ্রাসের কারণে বাজার থেকে কিন্তু একেবারেই হারিয়ে যায়। তো সমাজের মোট উপযোগ ABC পরিমাণ হ্রাস পায়। তাহলে একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে যখন আমরা একচেটিয়া বাজারে আসি, তখন আমাদের ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পেয়ে এই যে পিবি এ P1 পরিমাণ হ্রাস পায়, কিন্তু তার যে পিসি এ P1 পরিমাণ, এটা হচ্ছে একচেটিয়া কারবারির কাছে হস্তান্তরিত হয় বা হচ্ছে একচেটিয়া কারবারির কাছে চলে যায় বা সমাজের ভিতরেই থেকে যায়। কিন্তু ABC যে অংশটুকু, এটা কিন্তু একেবারেই সমাজ থেকে হারিয়ে যায়। তাহলে সমাজের যে মোট উপযোগ, সেটা কিন্তু ABC পরিমাণ হ্রাস পায়। আবার একচেটিয়া আধিপত্যের ফলে উৎপাদকের উদ্বৃত্তের এই যে এই BEC অংশটুকু একেবারে বাজার থেকে হারিয়ে যায়, এটিও সমাজের কেউই পায় না। ফলে সমাজের মোট উপযোগ হ্রাসের পরিমাণটা দাঁড়ায় হচ্ছে AEB পরিমাণ, অর্থাৎ ABC যোগ BEC, এই দুটো মিলে হয় এই ছায়াঘেরা অংশ। দেখো এই অংশটুকু হচ্ছে ভোক্তার উদ্বৃত্তের ক্ষতি আর এই অংশটুকু হচ্ছে উৎপাদকের উদ্বৃত্তের ক্ষতি। এই দুটো অংশ মিলে হয় হচ্ছে AEB পরিমাণ, যেটা হচ্ছে ABC যোগ হচ্ছে BEC পরিমাণ। সুতরাং আমরা চিত্র থেকে কি দেখতে পাচ্ছি যে একচেটিয়া আধিপত্যের কারণে AEB পরিমাণ, এই যে AEB পরিমাণ সামাজিক কল্যাণ হ্রাস পায়। তো একচেটিয়া আধিপত্যের কারণে সৃষ্ট যে সামাজিক কল্যাণ, সেটার যে হ্রাসের অংশটুকু, সেটাকে বলা হয় মৃতভার ক্ষতি বা ডেড ওয়েট লস আন্ডার মনোপলি। তো একচেটিয়া কারবারে সৃষ্ট এই মৃতভার ক্ষতিকে অর্থনৈতিক অদক্ষতার সামাজিক ব্যয় হিসেবে গণ্য করা হয়। তাহলে একচেটিয়া কারবারে মৃতভার ক্ষতিটা কি? যেখানে ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্তের হ্রাস ঘটে এবং যে অংশটুকু সমাজের কেউই ভোগ করতে পারে না, অর্থাৎ অর্থনৈতিক অদক্ষতার কারণে যে সোসাইটি যে ক্ষতিটা বহন করে, সেটাকে বলা হয় একচেটিয়া কারবারে মৃতভার ক্ষতি। ঠিক আছে? আচ্ছা, আমাদের কিন্তু আজকে থেকে বাজারের সবকিছু কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, বাজার সম্পর্কিত, এবং আশা করি যে তোমাদের টোটাল সিলেবাসের সবকিছুই আসলে শেষ হয়ে গেল।
আমি রোজার ভিতরে তোমাদের আর ক্লাস নিব না এখন। আমি যেটা করবো সেটা হচ্ছে তোমাদের যদি ইউনিভার্সিটি থেকে যে বইটা দেয়া হয়েছে ওটা যদি হাতের কাছে থাকে, সবাই একটু বইটা হাতে নাও, হ্যাঁ। আমি একেবারে চ্যাপ্টার ওয়াইজ যে টপিকস গুলো পড়ানো হয়েছে, টপিকস অনুযায়ী বা কোশ্চেন অনুযায়ী আমি বিষয়গুলো বলবো, তোমরা একটু লিখে নিবা। ঠিক আছে, তোমরা পুরা রোজার ভিতরে এগুলা প্র্যাকটিস করবা। আর হচ্ছে আমি যে আহ, এখানে পাওয়ার পয়েন্টে যে স্লাইড গুলো তৈরি করেছি, আমি এই স্লাইড গুলো তোমাদেরকে দিয়ে দেবো। আমি একটু একটু সময় নিয়ে একটু রেডি করে তারপরে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা সবাই একটু বইটা হাতে নাও, হ্যাঁ। আমি একটু আসছি। আমি আসবো না, সমস্যা। হ্যালো, সবাই বই হাতের কাছে নিয়েছো? Yes, ma'am. জি ম্যাডাম। আচ্ছা, এখন আমরা প্রথম ইউনিট অনুযায়ী এখানে দেয়া আছে তো লেসন গুলা। আমরা ইউনিট 1 থেকে শুরু করি। ইউনিট 1 এর যেটা হচ্ছে পার্ট 1, হ্যাঁ, সেখান থেকে আমরা শুরু করি। যে প্রথমে লিখো, আমাদের যেটা পড়ানো হয়েছে সেটা হচ্ছে অর্থশাস্ত্র কি। অর্থশাস্ত্র কি, তারপরে অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি কি। কেউ যদি কোনোটা বুঝতে না পারো আমাকে বলবা, আমি আবার বলবো, সমস্যা নেই। অর্থশাস্ত্র কি, অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি কি। লিখেছো? একটু। লেখা হয়ে গেলে একটু আমাকে বলবা। ম্যাম, মৌলিক অর্থনীতির অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি কি। এটা কি বইয়ে আছে? পাচ্ছি না তো ম্যাম। যেটা পাবা না সেটা তোমাদেরকে দিয়ে দিব। এখন হচ্ছে কি পড়ানো হয়েছে আমি কিন্তু সেটা তোমাদের সাথে আলোচনা করছি বা বলে এগুলা কি দিচ্ছি। লিখে নেবো ম্যাম? লিখে নিবা, হ্যাঁ, অবশ্যই লিখে নিবা। অর্থশাস্ত্র কি, অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি কি। ম্যাম লেখা হয়ে গেছে।
লেখা হয়ে গেছে। আচ্ছা, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থনীতির যে তিনটা মৌলিক সমস্যা, হোয়াট, হাউ, ফর হুম, অর্থাৎ কি উৎপাদিত হবে, সেটা কিভাবে উৎপাদিত হবে, এবং হচ্ছে কার জন্য উৎপাদিত হবে। তারপরে পাঠ 2-এ আমরা পড়েছি যে আহ অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ এবং পার্থক্য সমূহ, তাই না? সেখানে আমরা 3 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা পড়েছিলাম। মূলত আমরা 4 ধরনের পড়েছি, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাও পড়েছি। যে এখানে আমাদের এখানে বইতে 3 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেয়া আছে, কিন্তু আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাটাও তোমাদেরকে পড়িয়েছি। যে আমাদের 3 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কি কি, একটা হচ্ছে মার্কেট ইকোনমি বা বাজার অর্থনীতি, একটা হচ্ছে আহ তোমার সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি বা যেটাকে বলা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, যেটাকে বলা হচ্ছে নির্দেশমূলক অর্থনীতি, আর একটা হচ্ছে মিক্সড ইকোনমি। এছাড়া আমরা পড়েছি হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। তো আমাদের এখানে আহ, যেভাবে আমরা পড়িয়েছি যে অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সহ পার্থক্যগুলো আলোচনা করি, এই একটা পড়িয়েছি। লেখা হয়ে গেলে আমাকে একটু বলো, হ্যাঁ? বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সহ পার্থক্যগুলো। জি ম্যাডাম, দেখছি। এরপরে লিখো যে অর্থনীতির বিভিন্ন ম্যাম অর্থনৈতিক লেখা ব্যবস্থা। হয় নাই ম্যাম। ম্যাম লেখা হয়নি একটু। আচ্ছা, লিখো লিখো। ম্যাম বিভিন্ন অর্থনীতির ব্যবস্থার কি বিভিন্ন প্রশ্ন? অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলো কিভাবে সমাধান হয়। আচ্ছা, হাই কি ক্লাস করছো? হাই আছো ক্লাসে? হাই তো মনে হচ্ছে জয়েন করে নাই নাকি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যাম সেকেন্ড প্রশ্নটা রিপিট করবেন একটু? হ্যাঁ হ্যাঁ, শিওর। যে অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়, তারপরে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ এবং পার্থক্য সমূহ। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ পড়লেই কিন্তু তোমরা পার্থক্যটা লিখতে পারবা, ঠিক আছে? এরপরে লিখো, হয়েছে? জি ম্যাম হয়েছে। হ্যাঁ, এরপরে লিখো যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ কিভাবে সমাধান করা হয়। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ কিভাবে সমাধান করা হয়, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অংশ বা ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো, যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় কিভাবে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়। এরপরে দুটো ছোট প্রশ্ন লেখো। একটা লিখো হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মাঝে পার্থক্য। ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মাঝে পার্থক্য। আর একটা হচ্ছে বস্তুবাচক এবং নীতিবাচক অর্থশাস্ত্র কি, বা বস্তুবাচক এবং নীতিবাচক অর্থশাস্ত্রের মাঝে পার্থক্য। ম্যাম বস্তুবাচক এবং নেতিবাচক। অর্থশাস্ত্রের মাঝে পার্থক্য। আচ্ছা, এরপরে আমাদের ইউনিট 1-এর পাঠ 4-এ আছে বাজার অর্থনীতির ব্যর্থতা বা সীমাবদ্ধতা বলতে কি বোঝায়। পেজ হচ্ছে 14, পাঠ 4।
বাজার অর্থনীতির ব্যর্থতা বা সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? আমি যা পড়িয়েছি বেশিরভাগ বইতেই আছে, না পাওয়া গেলে তো আমি আছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে লিখো যে আবার বাজার, ম্যাডাম হ্যাঁ বলো। প্রশ্নটা আবার বাজার অর্থনীতির ব্যর্থতা বা সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? তারপরে বাজার অর্থনীতিতে সরকারের ভূমিকা কি হওয়া উচিত? বাজার অর্থনীতির ব্যর্থতা বা সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? বাজার অর্থনীতিতে সরকারের ভূমিকা কি হওয়া উচিত? সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? হ্যাঁ, তারপরে বাজার অর্থনীতিতে সরকারের ভূমিকা কি রূপ হওয়া উচিত বা কি হওয়া উচিত? জি ম্যাডাম, বাজার অর্থনীতির ব্যর্থতা বা সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? বাজার অর্থনীতিতে সরকারের ভূমিকা কিরূপ হওয়া উচিত? হ্যাঁ। আচ্ছা, এটার সাথে আর একটা এখানে বড় প্রশ্ন হবে, যেটা এই বইতে নাই, আমি অন্য বই থেকে পড়িয়েছি, আমি ওটা তোমাদেরকে দিয়ে দিব। সেটা হচ্ছে সুযোগ ব্যয় বলতে কি বোঝায়? সুযোগ ব্যয় বলতে কি বোঝায়? জি। হুম। তারপরে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করুন। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। হ্যাঁ, পিপিএফ বা পিপিসি। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করুন। তারপরে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখায় কি কোনো পরিবর্তন হয়? অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখার কি কোনো পরিবর্তন হয়? আমি আবার বলছি, সুযোগ ব্যয় কি? উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করুন। তারপরে লিখো যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখার কি কোনো পরিবর্তন হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। ম্যাডাম এটা কি ছোট প্রশ্ন? না 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 না, এটা অনেক ও, বড়। আচ্ছা। এখানে হচ্ছে সুযোগ ব্যয়, এটা ছোট কিন্তু এটার সাথে এটা লেস। হ্যাঁ। তারপরে যে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি সেটা বলতে হবে। তারপরে উৎপাদন সম্ভাবনা রেখাটা ব্যবহার করে কিভাবে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করা যায় সেটা চিত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে। এরপরে হচ্ছে আমরা কি বললাম যে আহ তোমার উৎপাদন সম্ভাবনা রেখাটা কি কোনো পরিবর্তন হয়, তাই না? যে উৎপাদন সম্ভাবনা রেখা কখন পরিবর্তন হয় বলো তো? যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে উৎপাদন সম্ভাবনা রেখায় কি কোনো পরিবর্তন হয়? মানে সেই তিনটা মিলিয়ে একটা প্রশ্ন। একটা প্রশ্ন, হ্যাঁ, একটা বড় প্রশ্ন, ঠিক আছে, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো, শোনো, আমি কিন্তু তোমাদেরকে আলাদাভাবে কোনো সাজেশন দিব না। আমি যে টপিকস গুলো বলছি, প্রশ্নের ধরন বলছি, একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, একটু কম গুরুত্ব দিয়ে পড়বা, এরকম কিন্তু বলে দিচ্ছি। তোমাদের এখান থেকে অ্যাজিউম করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কিন্তু দুটো ছোট প্রশ্নের কথা বলেছি, জি একটা ম্যাডাম। হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থশাস্ত্রের মাঝে পার্থক্য, আর একটা হচ্ছে বস্তুবাচক এবং নীতিবাচক অর্থশাস্ত্রের মাঝে পার্থক্য। এই যে আমি যে প্রশ্নগুলো বললাম না, হ্যাঁ, নর্মালি এটা সিআর এরই দায়িত্ব থাকে
কিন্তু আজকে যেহেতু সিআর কে আমি পাচ্ছি না, কাজেই তোমাদের মধ্যে কেউ একজন আমি যে প্রশ্নগুলো বললাম, হ্যাঁ, সবগুলা হুম, প্রশ্ন লিখে আমাকে একটু ছবি তুলে পাঠিয়ে দিবে। ঠিক আছে? এবং হচ্ছে আমি যেগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি সেগুলো একটু স্টার মার্ক দিয়ে দিবা, দিয়ে আমাকে দিয়ে দিবা। মনে থাকবে? কেউ একজন একটু দায়িত্ব নিয়ে এই কাজটা করবা, কে করবা সেটা তোমরা নিজেরাই ডিসিশন নিও, কে আমাকে লিখে পাঠিয়ে দিবা। বোঝা গেল? হ্যালো? ম্যাম হ্যাঁ, 3 নম্বর কোশ্চেনটা কি রিপিট করা যাবে? কোনটা বলো তো? বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় কিভাবে মৌলিক অর্থনীতি, তারপরে ম্যাম মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। সমস্যার সমাধান হয়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমাদের মধ্যে একজন আমাকে কিন্তু প্রশ্নগুলা লিখে পাঠাই দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 হচ্ছে ভোক্তার আচরণ এবং বাজারের চাহিদা এবং যোগান নিয়ে। তো এখানে আমরা যে বিষয়গুলো পড়েছি সেটা হচ্ছে যে চাহিদা বিধি কি, চাহিদা বিধি কি, একটি কাল্পনিক চাহিদা সূচির সাহায্যে কিভাবে একটি চাহিদা রেখা অঙ্কন করা যায়। আমরা কাল্পনিক ভাবেও পড়েছি, আবার আমরা একটা চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটাও কিন্তু দেখেছি। তাহলে তোমাদের কিন্তু দুটোই পড়তে হবে, যে একটা হচ্ছে একটা কাল্পনিক চাহিদা সূচি ব্যবহার করে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়, অথবা এরকম করেও আসতে পারে যে আমি একটা চাহিদা রেখা দিয়ে দিলাম, সেখান থেকে পি এবং কিউ এর মান টা বের করে তোমাদেরকে চাহিদা সূচি বা চাহিদার যে টেবিলটা সেটা সেটা হচ্ছে কনস্ট্রাক্ট করে তারপরে চাহিদা রেখাটা আঁকতে হবে। ঠিক আছে? তাহলে প্রশ্নটা এভাবে লিখো যে চাহিদা বিধি কি, একটি কাল্পনিক চাহিদা সূচির সাহায্যে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়, অথবা একটি চাহিদা রেখা দেয়া থাকলে কিভাবে চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করা যায়। দুটোই লিখো। সবাই বুঝতে পারছো তো আমার কথা? হ্যালো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখান থেকে প্রশ্নটা কি দাঁড়ালো যে চাহিদা বিধি কি, তারপরে একটি কাল্পনিক চাহিদা সূচির সাহায্যে একটি চাহিদা রেখা অঙ্কন করো, অথবা একটি চাহিদা রেখা দেয়া থাকে সেখান থেকে কিভাবে চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করা যায়। তারপরে চাহিদা বিধির ব্যতিক্রম সমূহ লিখো। চাহিদা বিধির ব্যতিক্রম সমূহ। ঠিক এই প্রশ্নটাই আমাদের যোগান বিধির ক্ষেত্রে, যে যোগান বিধি কি, একটি কাল্পনিক যোগান সূচির সাহায্যে একটি যোগান রেখা অঙ্কন করো, অথবা একটি যোগান সমীকরণ দেয়া থাকলে সেখান থেকে কিভাবে যোগান সূচি এবং যোগান রেখা অঙ্কন করা যায়। এই দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট চাহিদা এবং যোগানের ক্ষেত্রে। ঠিক আছে? আমি কিন্তু তোমাদের যখন ক্লাস নিয়েছি বারবার করে একটা বিষয় বলেছি যে চাহিদা যোগান থেকে যা পড়াবো কিচ্ছু বাদ দিবা না, সব পড়বা। আচ্ছা, এরপরে যে চাহিদা এবং যোগানের স্থানান্তর বলতে কি বোঝায়, এর মধ্য দিয়ে ভারসাম্য বিন্দুর পরিবর্তন ব্যাখ্যা করো। চাহিদা এবং যোগানের স্থানান্তর বলতে কি বোঝায়, এর মধ্য দিয়ে ভারসাম্য বিন্দুর পরিবর্তন ব্যাখ্যা করো। তারপরে লিখো চাহিদা এবং যোগানের নির্ধারক সমূহ বর্ণনা করো। চাহিদা এবং যোগানের নির্ধারক সমূহ
বর্ণনা করো। এ কি লেজ না পরবর্তী প্রশ্ন ম্যাডাম? পরবর্তী বড় প্রশ্ন, চাহিদা এবং যোগানের নির্ধারক সমূহ বর্ণনা করো। এ পর্যন্ত যা বললাম সবই বড় প্রশ্ন চাহিদা যোগান থেকে। হ্যাঁ, এখন একটা ছোট প্রশ্ন লিখো যে চাহিদা সংকোচন এবং প্রসারণ বলতে কি বোঝায়। ছোট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এরপরে লিখো চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কি বোঝায়। ছোট ম্যাডাম আগের প্রশ্নটা প্রশ্নটা আবার বলেন। আচ্ছা, চাহিদা যোগানের স্থানান্তরটা লিখছো, বড় প্রশ্ন। চাহিদা যোগানের হ্যাঁ স্থানান্তর বলতে কি বোঝায়, এর মধ্যে দিয়ে ভারসাম্য বিন্দুর পরিবর্তন ব্যাখ্যা করো, লিখছো? জি। না লিখে, চাহিদা ও যোগানের স্থানান্তর। হ্যাঁ, স্থানান্তর বলতে কি বোঝায়, এর মধ্যে দিয়ে ভারসাম্য বিন্দুর পরিবর্তন ব্যাখ্যা করো। এরপরে আরেকটা বড় প্রশ্ন লিখো যে চাহিদা এবং যোগানের নির্ধারক সমূহ বর্ণনা করো। চাহিদা যোগানের, নির্ধারক সমূহ বর্ণনা করো। জি হ্যাঁ ওইটা লিখছি। লিখেছো? চাহিদা যোগান, জি নির্ধারক ম্যাডাম। সমূহ বর্ণনা করো। হ্যাঁ, তারপরে যে ছোট চাহিদা, প্রশ্ন লিখতে বললাম দুইটা, একটা হচ্ছে না, চাহিদা সংকোচন এবং প্রসারণ বলতে কি বোঝায়, আর একটা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কি বোঝায়। চাহিদার সংকোচন বলতে কি কি বোঝায়? সংকোচন এবং প্রসারণ। সংকোচন, এবং চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কি বোঝায়, এটাও আর একটা ছোট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ইউনিট 2 এর পার্ট 4 হচ্ছে উপযোগ। উপযোগী লিখবা মোট উপযোগ, গড় উপযোগ ও প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায়। ব্যতিক্রম সহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো। মোট উপযোগ ও প্রান্তিক গড় উপযোগ, উপযোগ ও প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায়। ব্যতিক্রম সহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো। ম্যাডাম আর একটু বলেন প্লিজ। মোট বেসিক। উপযোগ, মোট উপযোগ, গড় উপযোগ ও প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায়। হ্যাঁ ব্যতিক্রম সহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো। গড় উপযোগ ও প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায়? ব্যতিক্রম সহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করো। হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রশ্নটা এভাবে আসতে পারে যে প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের মাঝে কিভাবে সম্পর্ক কিভাবে দেখানো যায়, বা প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মাঝে সম্পর্ক দেখো, এটাও লিখে রাখো। প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মাঝে সম্পর্ক দেখো। বিধি বা সম্পর্ক ব্যাখ্যা করো। সম্পর্ক, হ্যাঁ, ঠিক আছে, লিখেছো? জি। আচ্ছা, মোট গড় উপযোগ ও প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায়? ব্যতিক্রম সহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা সম্পর্ক ব্যাখ্যা করো। হ্যাঁ, প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মাঝে সম্পর্ক ব্যাখ্যা করো, এটাও লিখে রাখো আলাদা করে। প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের, আচ্ছা, এরপরে পার্ট 5 উপযোগ পরিমাপ ও নিরপেক্ষ রেখা, এই চ্যাপ্টারে এখানে লিখবা, প্রথমেই লিখবা একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে উপযোগ পরিমাপের সংখ্যাবাচক ও ক্রম নির্দেশক পদ্ধতি বলতে কি বোঝায়। ছোট প্রশ্ন। হ্যাঁ, ছোট প্রশ্ন। উপযোগ পরিমাপে সংখ্যাবাচক ও ক্রম নির্দেশক পদ্ধতি বলতে কি বোঝায়। উপযোগ পরিমাপের পরিমাপের
সংখ্যাবাচক ও ক্রমনির্দেশক পদ্ধতি বলতে কি বোঝায়? উপযোগ পরিমাপের সংখ্যাবাচক ও পরিবাচক পদ্ধতি বলতে কি বোঝায়? ক্রমনির্দেশক পদ্ধতি বলতে কি বোঝায়? ও নির্দেশক, ক্রম নির্দেশক। তারপর আর একটা ছোট প্রশ্ন লিখো, নিরপেক্ষ মানচিত্র কি? নিরপেক্ষ মানচিত্র কি জি, লিখেছো? নিরপেক্ষ মান। জি, হ্যাঁ। তারপরে লিখো, পরিবর্তের প্রান্তিক হার বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা সংক্ষেপে এমআরএস বলতে কি বোঝায়? এটাও ছোট প্রশ্ন। পরিবর্তের প্রান্তিক হার পরিবর্তের প্রান্তিক হার বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা সংক্ষেপে এমআরএস বলতে কি বোঝায়? ইনস্টিটিউশন। হুম, এটা ছোট প্রশ্ন। হ্যাঁ, এবার লিখো একটা বড় প্রশ্ন, যে এম বাজেট, হ্যাঁ, পরিবর্তে কি পরিবর্তের পরিবর্তের প্রান্তিক হার বা এমআরএস বলতে কি বোঝায়? এমআরএস, এমআরএস বলতে হুম, কি বোঝায়? হ্যাঁ। এরপরে লিখো বড় প্রশ্ন, নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার বৈশিষ্ট্য সমূহ লিখো। নিরপেক্ষ রেখা বাজেট রেখা কি, নিরপেক্ষ রেখা বাজেট রেখার বৈশিষ্ট্য, ঠিক আছে, এটা লিখো। দেখা। কি এবং বৈশিষ্ট্য। লিখেছো? জি, তারপরে ভোক্তার ভারসাম্য ধারণাটি ব্যাখ্যা করো। বড় প্রশ্ন। ভোক্তার হ্যাঁ, এই যে ভারসাম্য। এটার সাথেই, এটার সাথে, ও এটার সাথে right, এটার সাথে, হ্যাঁ। ভারসাম্য রেখা ভোক্তার ভারসাম্য কিভাবে হয়? নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য অর্জিত হয়, তাই না? ব্যাখ্যা করো। আচ্ছা, এরপরে ইউনিট 3-এর পার্ট 2, এখানে দুটো ছোট প্রশ্ন আছে। একটা হচ্ছে আয় ভোগ রেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভ, খুবই ইম্পর্টেন্ট। ইনকাম কনজাম্পশন কার্ভ বা আইসিসি বলতে কি বোঝায়? আইসিসি, আইসিসি বা ইনকাম কনজাম্পশন কার্ভ বা আয় ভোগ রেখা বলতে কি বোঝায়? এগুলো কিন্তু চিত্র সহ দিতে হবে। এটাও খুবই ইম্পর্টেন্ট, দাম ভোগ রেখা বা প্রাইস কনজাম্পশন কার্ভ বা পিসিসি বলতে কি বোঝায়? আইসিসি বা আইসিসি এবং পিসিসি। আইসিসি একটা প্রশ্ন, ছোট জি, প্রশ্ন। আর একটা হচ্ছে পিসিসি বা দাম ভোগ রেখা। আইসিসি এবং পিসিসি বলতে কি বোঝায়? হ্যাঁ। এরপরে আসো ইউনিট 4। ইউনিট 4 হচ্ছে এটা কি বেশি এলাস্টিসিটি বা নমনীয়তা। হ্যাঁ, বলো। আইসিসি এবং PCC এটা কি বেশি ইম্পর্টেন্ট বলছেন না? হ্যাঁ, ছোট জি জি, প্রশ্ন কিন্তু দুটো, আলাদা আলাদা ছোট প্রশ্ন। হয় আইসিসি কি এটা আসতে পারে, অথবা পিসিসি কি এটা আসতে পারে। ও এখানে তাহলে দুইটা প্রশ্ন। দুইটা প্রশ্ন, দুইটা ছোট প্রশ্ন। আচ্ছা, এরপরে আমরা চলে আসলাম ইউনিট 4-এ, যেটা হচ্ছে এলাস্টিসিটি বা নমনীয়তা। ইলাস্টিসিটি,
ইলাস্টিসিটি ইলাস্টিসিটি বলতে কি বোঝায় এটা লিখবো? হ্যাঁ, ইলাস্টিসিটি বলতে কি বোঝায় বা নমনীয়তা বা স্থিতি। আমি তো আসতেছি। লং খান ম্যাডাম, গলা সমস্যা। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ইলাস্টিসিটি, তাই না? ইলাস্টিসিটি বলতে কি বোঝায়? হ্যাঁ। আচ্ছা, ম্যাডাম সাথে লিখো যে চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার ও কি কি। চাহিদার স্থিতিস্থাপকতা। হ্যাঁ, এখানে কিন্তু তিনটা জিনিস থাকবে, তাই না? চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, আর একটা কি, চাহিদার আয় স্থিতিস্থাপকতা। ঠিক আছে, তিনটা বিষয় থাকবে যদি বলে যে চাহিদার স্থিতিস্থাপকতা। এখানে কিন্তু প্রশ্ন কিন্তু মনোযোগ দিয়ে বুঝতে হবে, হ্যাঁ। জি। যে একটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা, সেখানে আমাদের তিনটা জিনিস দিতে হবে: চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আচ্ছা, এটা একটা প্রশ্ন। এরপর যদি আসে যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়, কত প্রকার ও কি কি। আচ্ছা, ওই ইলাস্টিসিটি বলতে কি বোঝায়, চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কি বুঝো, এটা লিখবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি বুঝো? বাবার সাথে কথা ঠিক- বলুন। ঠিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, এরপরে লিখো যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত প্রকার ও কি কি। চাহিদার ওই ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখেছি, পাঁচটা সিচুয়েশন দেখেছি না? একটা হচ্ছে চূড়ান্ত স্থিতিস্থাপকতা, বা যেটাকে বলা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। একটা হচ্ছে শুধু ইলাস্টিক, যখন ইলাস্টিসিটি গ্রেটার দ্যান ওয়ান। আর একটা হচ্ছে ইউনিট ইলাস্টিক, একটা হচ্ছে ইন এলাস্টিক, আর একটা হচ্ছে পারফেক্টলি ইন এলাস্টিক। এই পাঁচটা সিচুয়েশন কিন্তু আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দেখেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? না, ক্লিয়ার হয় নাই। ওই ইলাস্টিসিটি বলতে কি বোঝায়, চাহিদার চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলতে। স্থিতিস্থাপকতা কত প্রকার ও কি কি। আমি সেই প্রকারভেদ গুলো বললাম তোমাদের। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, চাহিদার তো দাম স্থিতিস্থাপকতার যে পাঁচটা প্রকারভেদ আছে, সেই পাঁচটা প্রকারভেদের কথা বললাম। একটা হচ্ছে ইউনিট এলাস্টিক, একটা হচ্ছে পারফেক্টলি এলাস্টিক, একটা হচ্ছে এলাস্টিক, একটা ইনএলাস্টিক, আর একটা পারফেক্টলি ইনএলাস্টিক। ঠিক আছে। জি জি আচ্ছা, এই যে চাহিদার স্থিতিস্থাপকতা বললাম, জি। চাহিদার দাম স্থিতিস্থাপকতা বললাম, এটাই জাস্ট যোগানের ক্ষেত্রে লিখো যে যোগানের দাম স্থিতিস্থাপকতা কত প্রকার ও কি কি। যোগানের দাম স্থিতিস্থাপকতা কত প্রকার ও কি। আমাদের 4 নম্বর ইউনিট শেষ। এরপরে আমরা চলে যাব 5 নম্বর ইউনিটে, যেটা হচ্ছে উৎপাদন। 5 নম্বর ইউনিটের পার্ট একে আমাদের প্রথম ছোট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপাদান সমূহ কি কি। উৎপাদনের উপাদান হচ্ছে চারটা: একটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, আর একটা হচ্ছে সংগঠন। ঠিক আছে। উৎপাদন উৎপাদন কি, উৎপাদনের উপাদান সমূহ কি কি? উৎপাদন উপাদান। হুম। এখানে আর একটা প্রশ্ন লিখো, ছোট প্রশ্ন। সেটা হচ্ছে উপযোগের শ্রেণীবিভাগ লিখুন। উপযোগের শ্রেণীবিভাগ লিখুন।
আচ্ছা, এরপরে একটা বড় প্রশ্ন লিখো, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে উৎপাদন মাত্রা কি? উৎপাদন মাত্রাকে কত ভাগে ভাগ করা যায় উদাহরণ সহ আলোচনা করো। উৎপাদন মাত্রা কি? উৎপাদন মাত্রাকে কত ভাগে ভাগ করা যায় উদাহরণ সহ আলোচনা করুন। উৎপাদন মাত্রা কি? উৎপাদন মাত্রাকে কত ভাগে ভাগ করা যায়? হ্যাঁ, উদাহরণ সহ আলোচনা করুন। তারপরে একটা বড় প্রশ্ন লিখো, যে হচ্ছে মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মাঝে সম্পর্ক ব্যাখ্যা করুন। মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মাঝে চিত্র সহ সম্পর্ক ব্যাখ্যা করুন। এর সাথে না আরেকটা প্রশ্ন। আর একটা বড় প্রশ্ন, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মাঝে চিত্র সহ সম্পর্ক ব্যাখ্যা করুন। গড় উৎপাদন, ম্যাডাম মোট উৎপাদন ও গড় উৎপাদন, ও প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন। আচ্ছা, প্রান্তিক উৎপাদনের মাঝে সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা। মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো। এরপরে আরেকটা বড় প্রশ্ন দেখো, উৎপাদন থেকেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে সম উৎপাদন রেখা এবং সমবায় রেখা কি? সম উৎপাদন, সম উৎপাদন রেখা এবং সমবায় রেখার বৈশিষ্ট্য লিখো। সমবায়, সম রেখা কি, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। লিখেছো? জি। সম উৎপাদন রেখা এবং সমবায় রেখার বৈশিষ্ট্য লিখুন। তারপর লিখো উৎপাদকের ভারসাম্য ব্যাখ্যা করুন। এটার সাথে ম্যাম এটার সাথেই বড় প্রশ্ন, সম উৎপাদকের ভারসাম্য ব্যাখ্যা করুন। জি। সম উৎপাদন রেখা ও সমবায় রেখা কি, এর বৈশিষ্ট্য উল্লেখ করো, উৎপাদনের ভারসাম্য ব্যাখ্যা করো। হ্যাঁ, এরপরে একটা ছোট প্রশ্ন লিখো, সেটা হচ্ছে উপাদান বিকল্পের প্রান্তিক হার বা মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, সংক্ষেপে MRTS বলতে কি বোঝায়? ছোট উপাদান প্রশ্ন, বিকল্পের প্রান্তিক হার। এটা কি ছোট প্রশ্ন? উপাদান, ছোট প্রশ্ন, হ্যাঁ। উপাদান বিকল্পের প্রান্তিক হার। উপাদান বিকল্পের প্রান্তিক হার বিকল্পের প্রান্তিক হার বা মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। বা মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বা সংক্ষেপে MRTS বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ। MRTS। হ্যাঁ, জি। আচ্ছা। এরপরে একটা ছোট প্রশ্ন লিখো, উৎপাদন সম্প্রসারণ পথ কি? উৎপাদন সম্প্রসারণ পথ কি? এটাও গুরুত্বপূর্ণ। উৎপাদন সম্প্রসারণ পথ কি? হ্যাঁ, ইংলিশে হচ্ছে প্রোডাকশন এক্সপানশন পাথ। প্রোডাকশন এক্সপানশন পাথ কি? এরপরে আমরা চলে আসছি 6 নম্বর চ্যাপ্টারে, যেটা হচ্ছে প্রোডাকশন কস্ট। ম্যাডাম বড় প্রশ্ন অনেকগুলো হয়ে গেছে, 17টা চলতেছে। যা পড়ানো হয়েছে আমি কিন্তু তোমাদের তাই দিচ্ছি। হ্যাঁ, এখন জি যেগুলা ম্যাডাম। পড়ানো হয়েছে সেগুলো স্কিপ করতে পারবো না। যা পড়ানো হয়েছে সেটা আগে লিখে নাও, আচ্ছা ঠিক আছে। তারপরে সেটা থেকে তোমরা কি কি সর্টিং করবা সেটা তোমাদের ব্যাপার। ঠিক আমি আছে। শুধু যা যা পড়ানো হয়েছে টোটাল সিলেবাসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। জি ম্যাডাম। ঠিক আছে? এবং সাথে সাথে যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেটাও বলতেছি, বাকিটা বেছে নেওয়ার দায়িত্ব তোমাদের। জি ম্যাডাম।
আচ্ছা, এরপরে হচ্ছে 6 নাম্বার ইউনিট, যেটা হচ্ছে উৎপাদন ব্যয় বা হচ্ছে প্রোডাকশন কস্ট। আমি কিন্তু বারবার বলছি ইকোনমিক্স অন্য সাবজেক্টের মতো না, এটা ডিফারেন্ট। প্রোডাকশন কস্টে প্রথমেই লিখো দুটো ছোট প্রশ্ন। একটা হচ্ছে স্বল্প মেয়াদ ও দীর্ঘমেয়াদ বলতে কি বোঝায়? স্বল্প মেয়াদ ও দীর্ঘমেয়াদ বলতে কি বোঝায়? ছোট প্রশ্ন, হ্যাঁ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্বল্প মেয়াদ ও দীর্ঘমেয়াদ বলতে কি বোঝায়? ছোট প্রশ্ন। তারপরে লিখো স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় বলতে কি বোঝায়? লিখেছো? স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় বলতে কি বোঝায়? তারপর লিখো আর একটা ছোট প্রশ্ন, খরচের মাত্রা বলতে কি বোঝায়, উদাহরণ সহ আলোচনা করো। খরচের মাত্রা বলতে কি বোঝায়, উদাহরণ সহ আলোচনা করো। তিনটা কিন্তু ছোট প্রশ্ন দিলাম এখান থেকে, হ্যাঁ। একটা হচ্ছে স্বল্প মেয়াদ ও জি ম্যাডাম। দীর্ঘমেয়াদ বলতে কি বোঝায়, অর্থাৎ শর্ট রান এবং লং রান। একটা হচ্ছে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় বলতে কি বোঝায়। আর একটা হচ্ছে খরচের মাত্রা বলতে কি বোঝায়, উদাহরণ সহ আলোচনা করো। তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রোডাকশন কস্ট থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় বলতে কি বোঝায়? গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় বলতে কি বোঝায়? চিত্রের সাহায্যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সম্পর্ক দেখান। চিত্রের সাহায্যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সম্পর্ক দেখান। তারপরে প্রান্তিক ব্যয়ের গতিবিধি কিভাবে গড় ব্যয়ের গতিবিধিকে প্রভাবিত করে? চিত্রের সাহায্যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক দেখো। তারপরে প্রান্তিক ব্যয়ের গতিবিধি কিভাবে গড় ব্যয়ের গতিবিধিকে প্রভাবিত করে? লিখেছো? এরপরে আমরা চলে আসলাম সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারে, যেটা হচ্ছে বাজার, 7 নাম্বার ইউনিটে। ম্যাডাম ওই প্রশ্নটা একটু আরেকবার বলেন না। প্রান্তিক ব্যয়ের গতিবিধি কিভাবে গড় ব্যয়ের গতিবিধিকে প্রভাবিত করে, এটা। গড় হ্যাঁ ব্যয় ও হ্যাঁ প্রান্তিক ব্যয় বলতে কি বোঝায়, চিত্রের সাহায্যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক দেখো। লিখেছো? তারপরে জি। প্রান্তিক ব্যয়ের গতিবিধি কিভাবে গড় ব্যয়ের গতিবিধিকে প্রভাবিত করে। ঠিক আছে। এরপরে লিখো বাজার। বাজার চ্যাপ্টার থেকে প্রথমে লিখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। তারপর লিখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। বাজার থেকেও কিছু বাদ দিবে না, চাহিদা যোগান থেকেও কিছু বাদ দিবে না। লিখেছো? পূর্ণ পূর্ণ প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক বাজার প্রতিযোগিতা কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য লিখো। তারপরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। তারপরে লিখো একচেটিয়া বাজার কাকে বলে, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য লিখো। তারপরে একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট লিখো আর একটা বড় প্রশ্ন, একচেটিয়া কারবারের মৃতভার ক্ষতি ব্যাখ্যা করো।
একচেটিয়া বাজার বলতে কি বোঝো? হ্যাঁ, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য লিখো। তারপরে একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। ওটা একটা প্রশ্ন। হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে একচেটিয়া কারবারে মৃতভার ক্ষতি ব্যাখ্যা করো। লেখা হয়েছে? একচেটিয়া বাজার বলতে কি বোঝে, এর বৈশিষ্ট্য ও স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। হ্যাঁ, তারপরে একচেটিয়া কারবারে মৃতভার ক্ষতি ব্যাখ্যা করো। ম্যাডাম এটা তো বড় প্রশ্ন তাই না? হ্যাঁ, বড় প্রশ্ন। ছোট প্রশ্ন এখনো বলি নাই। একচেটিয়া বাজার ছোট প্রশ্ন লিখা হচ্ছে অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য লিখুন। একচেটিয়া এগুলো বাজারে ইম্পর্টেন্ট কিন্তু সবই। ম্যাডাম ওই যে একচেটিয়া হ্যাঁ, বলো। বাজার বলতে একচেটিয়া এর বৈশিষ্ট্য ও স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। একচেটিয়া বাজারের ক্ষতি বা লাভ ব্যাখ্যা করো। মৃতভার ক্ষতি, যেটা আজকে মি- পড়ালাম। ও, ডেড ওয়েট মি- লস, ও মৃতভার ক্ষতি আচ্ছা। ব্যাখ্যা করুন। এই যে দেখো স্ক্রিনে এখনো দেখা যাচ্ছে মৃতভার। জি জি জি, ব্যাখ্যা করো, এটা বেশি ঠিক ইম্পর্টেন্ট। আছে। হ্যাঁ, এরপরে লিখো ছোট প্রশ্ন, সেটা হচ্ছে অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য লিখো। তারপরে লিখো একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য লিখো। ব্র্যাকেটে লিখো মনোপলিস্টিক কম্পিটিশন। ম্যাডাম ম্যাডাম একটু আবার বলেন। একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য লিখো, ব্র্যাকেটে লিখো মনোপলিস্টিক কম্পিটিশন। লিখেছো? জি, দুইটা ছোট প্রশ্ন লিখছি। হ্যাঁ, এরপরে 9 নাম্বার চ্যাপ্টার। 9 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা কিছুই পড়ি নাই। 9 নাম্বার চ্যাপ্টার বা এরপরে আসো। এরপরে আমরা আসলাম 10 নাম্বার চ্যাপ্টারে। 10 নাম্বার চ্যাপ্টার হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড বা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। ম্যাডাম আন্তর্জাতিক বাণিজ্য থেকে, হ্যাঁ বলো। আমি একটা প্রশ্ন করি, এটা আচ্ছা আমাদের পরীক্ষাটা কি মাসে হতে পারে ম্যাডাম? তোমাদের তো 2টা সেমিস্টার একসাথে হওয়ার কথা। জি, তোমাদেরকে ফার্স্ট এখন সেমিস্টার শেষ করলাম না, এরপরে আমি সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু করব। কিন্তু অবশ্যই তোমাদের নোটিশ যাবে আগে। হ্যাঁ, নোটিশ গেলে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু করবো। ও ঠিক আছে। আচ্ছা, জি ম্যাডাম। কিন্তু তাই বলে তোমরা হাত পা ছেড়ে বসে থেকো না, এটা জি, প্রিপারেশন শেষ করে রেখো। কারণ তা নাহলে 2টা সেমিস্টার যখন একসাথে হবে তখন তোমাদের অনেক প্রেশার হয়ে যাবে। তাহলে কি আমাদের কি সাবজেক্ট তো 10টা হয়ে যাবে তাহলে? এখন তো 5টা, ফার্স্ট সেমিস্টারে তো 5টা অলরেডি আছে। হ্যাঁ, আমি এরকমই শুনছি তোমাদের 2টা সেমিস্টার একসাথে হওয়ার কথা। ও তার মানে কি আলহামদুলিল্লাহ। 20 মার্কে পরীক্ষা হবে? সেটা এখনো পরীক্ষার ডেট ঠিক হয় নাই। আল্লাহ ভরসা। না, তোমরা কি লিখে ফেলো। আমরা এখন আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড থেকে আহ, যে চ্যাপ্টার অংশগুলো পড়ানো হয়েছে সেটা বলবো। সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে, আন্তর্জাতিক বাণিজ্যের আহ কারণ সহ গুরুত্ব ব্যাখ্যা করো। আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে, আন্তর্জাতিক বাণিজ্যের কারণ সহ গুরুত্ব ব্যাখ্যা করো। এটা আসলে ভালো হবে ম্যাডাম। তারপরে লিখো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে, এটা সাথেই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পরম সুবিধা তত্ত্ব এবং তুলনামূলক সুবিধা তত্ত্ব ব্যাখ্যা করো। এখানে যে কোনো একটা তত্ত্ব আসতে পারে, দুটো একসাথে আসবে না। হ্যাঁ, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পরম সুবিধা তত্ত্ব আসতে পারে অথবা তুলনামূলক সুবিধা তত্ত্ব আসতে পারে। পরম সুবিধা তত্ত্ব আসলে তো বেঁচেই গেলা, কারণ পরম সুবিধা তত্ত্ব তো অনেক ইজি। তুলনামূলক সুবিধা তত্ত্বটা একটু ডিফিকাল্ট।
হ্যাঁ, পড়লে অবশ্য অত ডিফিকাল্ট না। আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা এবং কারণ ম্যাডাম বইয়ে আছে, আর বাণিজ্যের গুরুত্ব যেটা, এটা আপনি 10টা পয়েন্ট লিখে দিয়েছিলেন হ্যাঁ, আমাদেরকে। এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছিলাম, পয়েন্ট জি গুলো লিখে ম্যাডাম, দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ইনশাআল্লাহ পরীক্ষা আসলে দেবো। এরপরে আর একটা বড় প্রশ্ন লেখো, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, এটা তোমাদের বইতে পুরোটাই আছে, লেনদেনের ভারসাম্য বলতে কি বোঝায়? লেনদেনের ভারসাম্য বলতে কি বোঝায়? লেনদেনের হিসাবে ক্রমাগত ঘাটতি বা উদ্বৃত্ত থাকলে তার ফলাফল কি হয়? লেনদেনের ভারসাম্য বলতে কি বোঝায়? লেনদেনের ভারসাম্যে হিসাবে ক্রমাগত ঘাটতি বা উদ্বৃত্ত থাকলে তার ফলাফল কি হয়? লেনদেনের আমরা, ভারসাম্যের, হ্যাঁ, লেনদেনের ভারসাম্যে ক্রমাগত ঘাটতি বা উদ্বৃত্ত থাকলে তার ফলাফল কি হয়? আমরা 9 নম্বর চ্যাপ্টারটা স্কিপ করছি, 10 নম্বরটা বললাম, এবার 11 নম্বর চ্যাপ্টারও বললাম। হ্যাঁ, এরপরে 12 নম্বর চ্যাপ্টারে আমরা অলরেডি বলেছি পরম সুবিধা তত্ত্ব এবং তুলনামূলক সুবিধা তত্ত্ব, এগুলা আমরা বলেছি। লেনদেনের ভারসাম্য বলতে কি বোঝায়? লেনদেনের ভারসাম্যের ক্রমাগত ঘাটতি বা উদ্ধৃতি থাকলে কি হয়? আর ফলাফল কি হয়? ফলাফল কি হয়? ফলাফল কি হয় ব্যাখ্যা করো। ফলাফল কি হয় তা ব্যাখ্যা করো। জি ম্যাডাম, দেখছি। ঠিক আছে, জি এরপরে হচ্ছে 13 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর। হ্যাঁ, এটা আমি তোমাদের এই সেমিস্টারে পড়াবো না, এটা এই অংশটুকু, শুধু এই অংশটুকু না, তোমাদের আর একটা বই আছে ম্যাক্রো ইকোনমিক্স এর, সেটা আমরা পরের সেমিস্টারে দিয়ে দেবো। ঠিক আছে, এই হচ্ছে টোটাল প্রশ্ন। ঠিক আছে ম্যাডাম। আরেকটা প্রশ্ন, হ্যাঁ, বলো। আমাদের এই যে যে ডিপার্টমেন্টের এখানে কোন সাবজেক্ট কি অপশনাল কোন সাবজেক্ট আছে নাকি? যে No, চতুর্থ, সব সব compulsory, সব আবশ্যিক? সব অবশ্যই, জি ম্যাডাম। অপশনালের কোনো সুযোগ নেই। আচ্ছা, আচ্ছা আমি ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু ক্লাস শেষ করে দিলাম, তোমাদের সাথে আমার ফার্স্ট সেমিস্টারের ক্লাস শেষ, ঠিক ম্যাম আছে? কালকে তো আর ক্লাস নাই, আজকে এই পর্যন্তই না না শেষ। না, আজকে শেষ, ম্যাডাম শেষ। কালকে কি আপনি আসবেন? না না না, আর আসবো কেন, তোমাদের কোর্স শেষ তো, ম্যাডাম কোর্স তাহলে, শেষ না হলে আসতাম। ম্যাডাম তাহলে হ্যাঁ, বলো। আমরা মানে যারা রিটেক দিবে তারা সেক্ষেত্রে কি এগুলোই পড়বে? যেহেতু ওনাদের দুইটা সেমিস্টার একসাথে পরীক্ষা হবে, তাহলে আমাদের কি হবে? মানে যারা রিটেক দিচ্ছ, হ্যাঁ মানে আমার তো এটা রিটেক আছে, তাহলে আমার হ্যাঁ, এক্সামটা তো কিভাবে? ওরা যখন পরীক্ষা দিবে, যেভাবে পরীক্ষা দিবে তোমরাও সেভাবে দিবা, একই বিষয়। ওনাদের ওনাদের তো একসাথে হবে দুইটা সেমিস্টার আপনি বললেন। হ্যাঁ, একসাথে হলে কি হবে, কোর্স তো আলাদা আলাদাই পরীক্ষা হবে, এই কোর্স যখন পরীক্ষা হবে তখন তুমি দিবা। আচ্ছা, কিন্তু ম্যাডাম আপনার ক্লাসগুলো তো আমি করতে পারিনি, আপনি আসলে একটু কালকে কথা বলতাম। আমি ক্লাসগুলো করতে পারিনি, আমাদেরও ক্লাস থাকে 8টা বাজের জন্য। শোনেন, মনে করেন গাড়ি কুমিল্লা থেকে রংপুর যাবে, এখন আপনি মাঝপথে ঢাকা নেমে যাবেন, এটা হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছি মানে আমি তো ক্লাস করিনি এর জন্য। আচ্ছা, ক্লাসে আর যারা রেগুলার ক্লাস করেছে তুমি তাদের সাথে যোগাযোগ করো। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম। ম্যাম তোমাদের তো বলছি, বই দেয়াই আছে, ঠিক আছে? হ্যাঁ, বই আর আছে। যেটা বলেছি, তোমাদের একজন কিন্তু আমাকে সবগুলো প্রশ্ন লিখে একটু দিয়ে দিবা, আমি কাল আজকে যে প্রশ্নগুলো বললাম বলে, ম্যাম ঠিক আছে? এগুলো তো ভুলে যাবো ম্যাম, সেকেন্ড সেমিস্টার পড়তে পড়তে। ম্যাম, ম্যাম, হ্যাঁ, বলো। হ্যালো ম্যাম, আগামীকাল হ্যাঁ, সকালে কি আমি আপনার শুনতে ক্লাস পাচ্ছি, হবে বলো। না? না না না, আর ক্লাস নিবো কেন, আমার কোর্স শেষ তো। আচ্ছা ঠিক এরপরে আছে, আমি তাহলে তোমাদের সেকেন্ড অপেক্ষা করছি। সেমিস্টারের ক্লাস নিবো, ঠিক আছে? সেকেন্ড সেমিস্টারের নোটিশ আসলে আমি সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু করবো। আর এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় তোমরা সিআর কে জানিও, সিআর আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে, ধন্যবাদ থ্যাংক ম্যাম। ইউ ম্যাম, তাহলে আপনার সঙ্গে আমাদের আবার সেকেন্ড সেমিস্টারে গিয়ে দেখা হচ্ছে। ইনশাআল্লাহ।